আসসালামু আলাইকুম। ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমা জেআইপিজি পরীক্ষার প্রস্তুতির জন্য বেসিক অ্যাকাউন্টিং মডিউল বি মডিউল বি এর ডিপ্রিসিয়েশন যে অংশটুকু সেই অংশ আজকে শেষ ক্লাস। অ্যাডভান্স লেভেলের কিছু অঙ্ক দেখে এই ডিপ্রিসিয়েশন যে পার্ট এই পার্ট আমরা শেষ করব। তো এই যাবত পর্যন্ত যে অঙ্কগুলো আমরা দেখেছি আশা করি এর মধ্যেই থাকবে, এর বাইরে থাকবে না। তারপরেও কিছু অ্যাডভান্স লেভেলের অঙ্ক অর্থাৎ ডিপ্রিসিয়েশনের যে সম্পদ আমরা যে সম্পদের ডিপ্রিসিয়েশন নির্ণয় করি সেই সম্পদ আমরা বিক্রি করি অথবা এক্সচেঞ্জ করলে আমাদের অঙ্ক কিরকম দাঁড়াবে বা তার শিডিউল কিরকম হবে এটা আমরা দেখব। এগুলো তো সলভ করে দেওয়া আছে, এগুলো সমস্যা নেই। ও আরেকটা আমি আপনাদের দেখাতে চেয়েছিলাম যে ওইটা এরকম আমাদের একটু ঝামেলার মধ্যে, এটা তো আলোচনা করা হয়েছিল। এটা না, রাকিব ভাই, এটা কত নম্বর বই একটু বলবেন? এটা লেকচার শিট 2 এর 2 নাম্বার ভাই, 2 এর 2, আচ্ছা, তিনের 2-2। 2 এর 2। একটু দাঁড়ান, আমি অঙ্কটা একটু খুঁজে বের করি। অনেক অঙ্ক তো। আচ্ছা, এই অঙ্কটা একটু আমি আপনাদের দেখাবো। হুম, এই অঙ্কটা আলোচনা করে তারপরে আরেকটি অঙ্ক দেখাবো। এটা এসেছিল দুইবার, 2028 সাল 2006 এসেছিল। অঙ্ক হচ্ছে এরকম: ট্রান্সকম ইলেকট্রনিক লিমিটেড পারচেজ মেশিনারি ফর টাকা 3,15,000, 3,15,000 টাকা দিয়ে মেশিনারি ক্রয় করেছিল অন মে 1, 2004, মে 1, 2004 সালে। It is estimated that it will have a useful life of 10 years. ইয়া নির্ধারণ করা হলো যে এই মেশিনের মূল আয়ুষ্কাল হবে কত, 10 বছর। স্ক্র্যাপ ভ্যালু 15,000। তাহলে তিনটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাইলাম এখানে: কস্ট, লাইফ, আর পেলাম সেলভেজ ভ্যালু। আচ্ছা, প্রোডাকশন অফ 2,40,000 ইউনিট, প্রোডাকশন করবে কত, 2,40,000 ইউনিট, অ্যান্ড ওয়ার্কিং আওয়ার 25,000। সে চলবে হচ্ছে 25,000 ঘন্টায়। ডিউরিং 2005 the company used the machinery for 2000
আওয়ার। 2005 সালে মেশিনারি চলছে 2650 ঘন্টা, অ্যান্ড দ্য মেশিন প্রডিউস 25,000 ইউনিট, এবং 2005 সালে মেশিন 25,500 ইউনিট কি করছে, প্রডিউস করছে, উৎপাদন করছে। Requirement from the information given, compute the depreciation charge for 2005 under each of the following method. শুধুমাত্র 2005-এ যে ডিপ্রিসিয়েশন চার্জ করব কত সেটা আমাদের কম্পিউট করতে হবে, সেটা আমাদের গণনা করতে হবে নিম্নের মেথডে। কি কি মেথড? এ নাম্বার হচ্ছে স্ট্রেট লাইন মেথড, বি নাম্বার হচ্ছে ইউনিট অফ আউটপুট মেথড, ওয়ার্কিং আওয়ার মেথড, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, ডিক্লাইনিং ব্যালেন্স মেথড, ইউজ 20% অ্যাট দ্য অ্যানুয়াল রেট। এখানে রেট বলে দেওয়া আছে 20%। আচ্ছা, আমরা এই পদ্ধতিতে এই অঙ্কগুলো কিন্তু এই অঙ্কটি সহজে আমরা করতে পারবো। আমাদের যে নিয়মগুলো আমরা দেখেছি ওই নিয়মে আমরা এ নাম্বার করতে পারবো, বি নাম্বার সহজে করতে পারবো, সি নাম্বার সহজে করতে পারবো, ই নাম্বার সহজে করতে পারবো। এই কয়টি মেথডে আমরা সহজে করতে পারবো, কিন্তু এই যে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, এই মেথডে আমাদের একটু ঝামেলা আছে। এই মেথডে আমাদের একটু অঙ্কটা, এই মেথডের জন্য মূলত এই অঙ্কটা করা। যখন কোনো বর্ষের মাঝামাঝি ভাঙ্গা কোনো মাসে, ভাঙ্গা মাসে বলতে ভাঙ্গা কোনো বর্ষে যখন ক্রয় করবে, যেমন জানুয়ারি ক্রয় না করে সেটা মে 1 তারিখে, জুনের 1 তারিখে অথবা জুলাইয়ের 1 তারিখে যখন ক্রয় করবে, সেই ক্ষেত্রে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে আমাদের একটু খুব সাবধানে অঙ্কটা করতে হবে। তো সবগুলোই দেখে দিই একটু। স্ট্রেট লাইন মেথডে আমাদের অবচয় কি হবে? কস্ট মাইনাস সেলস ভ্যালু, কস্ট মাইনাস এসভি ডিভাইডেড লাইফ, তাই না? এটা করি আমরা। তাহলে এখানে ওই একইভাবে আমরা করছি ডিপ্রিসিয়েশন পার ইয়ার, ডিপ্রিসিয়েবল ভ্যালু সমান কি জানি, কস্ট মাইনাস সেলস ভ্যালু বা ইউজফুল লাইফ করে আমরা এখানে ক্যালকুলেশন করে 30,000 টাকা পেয়েছি। 30,000 টাকা প্রত্যেক বছর অবচয় হবে। তাহলে 2005-এর অবচয় কত হবে? 30,000 টাকা। তাহলে 30,000 টাকা করে প্রত্যেক বছর মেশিনের আয়ুষ্কালে 30,000 টাকা করে অবচয় হবে, স্ট্রেট লাইন মেথড যেহেতু বলছে, সরলরৈখিক পদ্ধতি। আচ্ছা, ইউনিট অফ আউটপুট মেথড, ইউনিট অফ আউটপুট মেথড মানে কোনো দ্রব্য বা প্রোডাক্ট যখন উৎপাদন করবে সেই উৎপাদনের ভিত্তিতে অবচয় নির্ণয় করব। তাহলে ডিপ্রিসিয়েশন পার ইউনিট, এখানে ডিপ্রিসিয়েশন পার ইউনিট ভিত্তিক আমাদের বের করতে হবে। একই রকমই ডিপ্রিসিয়েবল ভ্যালু অর্থাৎ কস্ট মাইনাস সেলস ভ্যালুকে টোটাল প্রোডাকশন দ্বারা ভাগ দিব। ভাগ দিলে 1 ইউনিট উৎপাদন করতে ডিপ্রিসিয়েশন হয়ে যায় এত। তাহলে 2005 সালে কত ইউনিট উৎপাদন হয়েছে? এই যে এখানে বলা আছে 2005 সালে ইউনিট উৎপাদন হয়েছে কত, সরি এই যে এটা 25,500 ইউনিট। তাহলে এই 25,500 ইউনিট উৎপাদন হয়েছে 2005 সালে। এই 2005 সালে উৎপাদন হয়েছে 25,500 ইউনিট। তাহলে 25,500 গুণ 1 ইউনিট উৎপাদন করতে এত টাকা ব্যয় হয়। তাহলে এটা দ্বারা যদি গুণ করি এত টাকা আমরা পাবো ডিপ্রিসিয়েশন। এটা এর আগে যে মেথডটি দেখেছি ওই একই মেথড এখানে। আচ্ছা, তারপরে আমাদের সি নাম্বার ওয়ার্কিং আওয়ার মেথড। ওয়ার্কিং আওয়ার মেথডে 1 ঘন্টা মেশিন চললে কত মেশিনের ব্যয় হয় সেটা আমরা বের করব। এখানে যেমন আমরা একটি ইউনিট উৎপাদনকালে মেশিনের অবচয় হয়েছে কত সেটা বের করেছি। এখন আমরা উৎপাদনের ভিত্তিতে না, মেশিন যে চলবে 1 ঘন্টা মেশিন চললে কত টাকা ব্যয় হবে সেটা আমরা এখানে বের করছি। একই রকমই ডিপ্রিসিয়েশন পার আওয়ার লিখে ডিপ্রিসিয়েবল ভ্যালু কস্ট মাইনাস সেলস ভ্যালু বা ওয়ার্কিং আওয়ার দ্বারা এখানে ভাগ করব। আগে যেমন টোটাল প্রোডাকশন দ্বারা ভাগ করেছি, এখন ওয়ার্কিং আওয়ার দ্বারা ভাগ করতে হবে। ওয়ার্কিং আওয়ার আমাদের টোটাল মেশিন তার লাইফে ওয়ার্কিং আওয়ার হচ্ছে কত? ওয়ার্কিং আওয়ার হচ্ছে এই যে ওয়ার্কিং আওয়ার হচ্ছে 25,000 ঘন্টা তার চলবে তার লাইফে 10 বছরে। তাহলে এই 2005 সালে কত ঘন্টা চলছে? এত ঘন্টা চলছে। তার টোটাল ওয়ার্কিং আওয়ার দ্বারা আমরা এখানে ভাগ করেছি। ভাগ করে আমরা 1 ঘন্টা মেশিন চললে 12 টাকা করে অবচয় হয়। তাহলে 2025 সালে কত ঘন্টা মেশিন, সরি 2005 সালে কত ঘন্টা মেশিন চলছে এখানে বলে দেওয়া আছে যে 2650 ঘন্টা মেশিন চলছে। 2650 ঘন্টা মেশিন চলছে। তাহলে 2650-কে আমরা 2005 মেশিনে এত আওয়ার, এখানে একটু ইয়ে হয়েছে, এটা একটু কারেকশন করে নেবেন। এটা 2650, 2000 না।
2005 সালে কত ঘন্টা মেশিন চলছে? 2005 সালে মেশিন চলছে এই যে 2650 ঘন্টা। এখানে 2650 ঘন্টা হবে, 2650 ঘন্টা গুণন 12। এটা পুরোটা লাইনটা 2650 ঘন্টা, এটা একটু কারেকশন, 2650 ঘন্টা গুণন 12 সমান কত হয়? একটু কারেকশন করে নেবেন এটা। 2650 গুণন 12, 31,800, 31,800। এটা অবচয় হবে, এটা না, এটা এটা হবে না। আর 2005 সালে মেশিন চলছে 2650 ঘন্টা, 1 ঘন্টা মেশিন চললে অবচয় হয় 12 টাকা। তাহলে 12 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে মেশিনের ওই 2005 সালে মেশিনে অবচয় হয়ে যাবে এত টাকা। এগুলো হচ্ছে একেবারে আমরা প্রথম থেকে যে অঙ্কগুলো দেখেছি সেই অঙ্কগুলো। এখন আমাদের সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে আমাদের অঙ্ক করতে বলবে। সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, এখানে নাম্বার একটু ইয়ে হয়ে গেছে, এ বি সি ডি, এ বি সি ডি, এটা ডি হবে, ডি। সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে যখন অঙ্ক করব, মেশিনারি পারচেজ ডেট হচ্ছে 1/5/2014। এইখানে বলা আছে মেশিনে কখন ক্রয় করছে, মে 1 তারিখে 2014 না 2004, মে 1 তারিখ 2004-এ ক্রয় করছে মেশিন। এখন এখানে সাম অফ দ্য ইয়ার ডিজিট আমরা কি করব, যোগ করব। কত বছর চলবে মেশিন? 10 বছর। তা 10 বছর চললে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 সব যোগ করলে আমরা পাবো 55। এটা এই সূত্র দেখার দরকার নেই, হ্যাঁ, এইভাবে আমরা করব। একইভাবে আমাদের 55, কিন্তু এটা আমরা ফলো করব না। তাহলে ডিপ্রিসিয়েশন ফার্স্ট ইয়ার, ডিপ্রিসিয়েশন ফার্স্ট ইয়ার এখানে আমরা কিভাবে নির্ণয় করব? কস্ট মাইনাস সেলস ভ্যালু বা সাম অফ ইয়ার ডিজিট গুণন রিমেইনিং লাইফ। তাহলে এটা আমাদের বাড়াবে প্রথম বছরের। তাহলে প্রথম বছরের ঠিক একই রকম ভাবে কস্ট মাইনাস সেলস ভ্যালু করে টোটাল ইয়ার সাম বাড়াইছে কত? 55। 55 দ্বারা ভাগ করলে প্রথম বছরে কত? 10। 10 দ্বারা গুণ করলে আমরা এত টাকা প্রথম বছরে অবশ্যই পাবো। ঠিক দ্বিতীয় বছরে যখন অবচয় করব, ঠিক একই রকম ভাবে আমরা কস্ট মাইনাস সেলস ভ্যালু ভাগ আমরা টোটাল যে সাম অফ ইয়ার ডিজিট পাবো সেটা দ্বারা ভাগ করে দ্বিতীয় বছর 9 দ্বারা গুণ করব, করলে আমরা দ্বিতীয় বছর অবচয় পাবো। এখন আমার কথা হচ্ছে 2005 সালের অবচয় বের করতে বলছে। এখানে 2005 সালের অবচয় ক্যালকুলেট করতে বলছে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে। তাহলে এখানে দুইটা সালের বের করলাম কেন? এই জায়গায় হচ্ছে আমাদের একটু পেঁয়াজ আছে, হ্যাঁ। আচ্ছা, আমাদের ফিসকাল ইয়ার আর হচ্ছে ক্যালেন্ডার ইয়ার দুটো আলাদা জিনিস। ফিসকাল ইয়ার, ফিসকাল ইয়ার আর ক্যালেন্ডার ইয়ার, ক্যালেন্ডার ইয়ার দুটো আলাদা জিনিস। ক্যালেন্ডার ইয়ার, ক্যালেন্ডার ইয়ার হয় জানুয়ারি 1 টু ডিসেম্বর, ডিসেম্বর 31। ফিসকাল ইয়ার যে কোনো হতে পারে। এটা আমাদের ধরুন ওই যে মে মে 1 তারিখ থেকে শুরু হয়েছে, মে 1 তারিখ থেকে পরে এপ্রিল, এপ্রিল 30 পর্যন্ত হতে পারে। আবার জুনের, জুলাইয়ের 1 তারিখ থেকে, জুলাই 1 তারিখ থেকে পরের বছর জুন 30 পর্যন্ত হতে পারে। মানে ফিসকাল ইয়ারটা আপনার যে কোনো বছর, বছরের যে কোনো মাস থেকে পরের বছর 12 মাস পড়তে যতদূর লাগবে ঠিক ততদূর পর্যন্ত হচ্ছে আমাদের ফিসকাল ইয়ার। আর ক্যালেন্ডার ইয়ার হচ্ছে জানুয়ারি 1 থেকে 31শে ডিসেম্বর। এটা তো, এটা তো বুঝতে পেরেছেন নাকি মোস্তাফিজ ভাই? বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে আমাদের সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে যখন আমরা ক্যালকুলেশন করলাম, এখানে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে যখন ক্যালকুলেশন করলাম, তখন বাড়াইছে কি 1 বছরের বাড়াইছে, মানে 12 মাসের বাড়াইছে, হ্যাঁ। তাহলে 12 মাসের যদি বাড়ায়, তাহলে খেয়াল করুন আমরা মেশিন ক্রয় করেছিলাম কখন? মে 1 তারিখে, মে 1 তারিখে ক্রয় করেছিলাম। তাহলে মে 1 তারিখে ক্রয় করেছিলাম, মে
জুন, এটা জুন, তারপরে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ডিসেম্বর, তারপরে আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুন। আমরা 2005 সালের অবচয় নির্ণয় করতে বলছে। তাহলে 2005 সালে যদি অবচয় নির্ণয় করতে বলে, তাহলে জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এটা হচ্ছে ডিসেম্বর মাস। আমরা মেশিন ক্রয় করছি মে 1 তারিখে, এই মের এখানে মেশিন ক্রয় করছি। তাহলে এখান থেকে আমাদের 12 মাস পর্যন্ত, 12 মাস পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই 12 মাস পর্যন্ত হচ্ছে ফার্স্ট ইয়ার। এই যে ফার্স্ট ইয়ার অবচয় বের করলাম, এই ফার্স্ট ইয়ারের অবচয়। আর আমাদের ডিসেম্বর পর্যন্ত, এই যে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে, এই ডিসেম্বর পর্যন্ত কোন মাস? 2004, তাই না? তারপরে ডিসেম্বরের পরে এই ডিসেম্বর পর্যন্ত হচ্ছে 2005। তাহলে আমাদের প্রথম বর্ষের যে অবচয় নির্ণয় করলাম সেটা হচ্ছে এই মে 1 তারিখ থেকে। এটা হচ্ছে আমাদের আমরা ফিসকাল ইয়ারের যে আমরা বের করলাম 1 বছরের, মে 1 তারিখ থেকে এই মাস পর্যন্ত আসছে। তাহলে 2005 সালে আমাদের পড়ছে কখন? এই যে জানুয়ারি 1 তারিখ থেকে পড়বে না? তাহলে জানুয়ারি 1 তারিখ থেকে এই প্রথম বর্ষে নিব। আর দ্বিতীয় বছর শুরু হয়েছে কখন থেকে? এই মাস থেকে। দ্বিতীয় বর্ষ শুরু হয়েছে কোন মাস থেকে? আমাদের এই মাস থেকে। এখান থেকে দ্বিতীয় বর্ষ শুরু হয়েছে, চলে যাবে পরের বছর পর্যন্ত। তাহলে 2005 সাল হচ্ছে কিন্তু টোটাল এই জানুয়ারি 1 তারিখ থেকে, এই জানুয়ারি থেকে এই ডিসেম্বর পর্যন্ত 2005 সাল। তাহলে প্রথম বর্ষের অবচয় হচ্ছে এটা। কত টাকা প্রথম বর্ষের অবচয়? এই যে 54,545, 54,545 হচ্ছে প্রথম বর্ষের অবচয়। দ্বিতীয় বর্ষের হচ্ছে 49,090। তাহলে 2005 সালে কত অংশ পড়ছে? প্রথম বর্ষের অবচয় পড়ছে 1, 2, 3, 4, 4 মাসে, তাই না? মানে প্রথম যে অবচয় বের করলাম ফার্স্ট ইয়ারে, তাহলে ফার্স্ট ইয়ারের 4 মাসের অবচয় পড়লো। আর দ্বিতীয় যে অবচয় বের করলাম, এই যেটা, এটা, এটাতে আমাদের ডিসেম্বর পর্যন্ত, মানে তাহলে এখানে হচ্ছে কত? 4 মাস, মানে কই গেল? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাহলে 4 মাসের পড়লো। আর এদিকে পড়লো কত মাসের? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে হচ্ছে 8 মাস, এই মিলে হচ্ছে 12 মাস। মানে এর এই টাকাটার 4 মাসের অবচয় 2005 সালে পড়ছে, আর এই টাকাটার 8 মাসের অবচয় 2005 সালে পড়ছে। এই মিলে হচ্ছে কত? 12 মাস। এই 12 মাসটা কোনটা? 2005 সালে। এরা কি বুঝতে পেরেছেন না সমস্যা হইল? বুঝছি। তাহলে এখন আমরা এই জন্য 2টা সালের বের করেছি। এটা এখানে আমাদের এই যে ডিপ্রিসিয়েশন ফার্স্ট ইয়ার, এই ফার্স্ট ইয়ারের ডিপ্রিসিয়েশন যখন আমরা বের করব, তখন হচ্ছে এখানে বলা আছে, সুন্দর করে বলা আছে যে মে 1 তারিখ থেকে, মে 1 তারিখ থেকে 2004 থেকে 30শে এপ্রিল 2005, হেয়ার 4 মান্থ ইন 2005 ডিপ্রিসিয়েশন। তাহলে মে 1 তারিখ 4 থেকে 30শে এপ্রিল 2005 পর্যন্ত 1 বছর। 1 বছরের মধ্যে 2005 সালের বের করতে পারছে। 2005 সালে কত পড়ছে? এপ্রিল পর্যন্ত, মানে জানুয়ারি, 4 ফেব্রুয়ারি, মাস। মার্চ, এপ্রিল, 4 মাস। তাহলে 4 মাসের ডিপ্রিসিয়েশন আমরা বের করব। ওই প্রথম বছরের যে অবস্থায় এই যে বের করেছেন 54,545, ওটাকে 12 দ্বারা ভাগ করবো, 4 দ্বারা গুণ করে এখানে লিখবো 4 মাসে। আর দ্বিতীয় সেকেন্ড ইয়ারের যেটা বের করেছিলাম, এখানে পড়েছে কত? মে মে 1, 2005 থেকে 30শে এপ্রিল 2006 পর্যন্ত হচ্ছে 1 বছর, সেকেন্ড ইয়ার। তাহলে এখানে কয় মাস 2005 পাচ্ছে? মে 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে 8 মাস। তাহলে 8 মাসের অবস্থা এখানে বের করেছি আমরা। তাহলে হেয়ার 8 মান্থ ইন 2005 ডিপ্রিসিয়েশন হবে কত? 49,590 টাকাকে 12 দ্বারা ভাগ, 8 দ্বারা গুণ করে টোটাল হচ্ছে কত? এই যে 12 মাসের অবচয় হচ্ছে এত টাকা বের করবো আমরা, দুটা যোগ করে। এটা হচ্ছে 4 মাস অবচয়, এটা হচ্ছে 8 মাস অবচয়, দুটা যোগ করলে হচ্ছে এত টাকা, এই 50,909 টাকা।
এটা হচ্ছে সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথডে আমাদের বের করতে সমস্যা হয় যদি মেশিনটা জানুয়ারি 1 তারিখে ক্রয় না করে যদি মে 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ বা সেপ্টেম্বরের 1 তারিখ এরকম এই একটা ঝামেলা এখানে হয়, তাছাড়া আর কোনো ঝামেলা এই মেথডে নেই। আর ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে সবসময় আমরা রেট ধরে করব, রেট ধরে ডিপ্রিসিয়েশন করতে হয়। তো ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথডে আমরা যখন ডিপ্রিসিয়েশন করব এখানে ঠিক একই রকম ভাবে আমরা যখন রেট অ্যাপ্লাই করবো 3,15,000-এর উপর যখন 20% রেট অ্যাপ্লাই করবে 1 বছরে বাড়াবে, সেটা 1 বছরের মের 1 তারিখ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে 8 মাস। তাহলে 2004 সালে আমাদের ডিপ্রিসিয়েশন বের করতে হচ্ছে কত, 8 মাস ডিপ্রিসিয়েশন বের করলাম, করার পর এটা অ্যাকুমুলেটেড লিখে ক্লোজিং বুক ভ্যালু লিখবো। এই যে এটা থেকে আমরা কি করব, এটা বাদ দেব, বাদ দিয়ে ক্লোজিং বুক ভ্যালু বাড়াবে। সেই ক্লোজিং বুক ভ্যালুর আমরা পরের বছর 2005 সালে হয়ে যাবে কি ওপেনিং বুক ভ্যালু, এই ওপেনিং এর উপর 20% করবো, করলে আমরা এখানে এটা পাবো। এটা হচ্ছে 2005 সালের বছর। এটা আগের বছরে কেন নির্ণয় করলাম, কারণ এই যে এই ব্যালেন্সটা পাবার জন্য, এই ব্যালেন্সটা পাবার জন্য আমরা আগের বছর ডিপ্রিসিয়েশন নির্ণয় করতে হবে। তো এই আর কি হালকা পেঁচ আর কি, অন্য কিছু না। আর আমরা কোনো সম্পদ যদি আমরা ডিসপোজ করি, আমরা যদি সেল করি, এরকম একটা অঙ্ক দেখি। আচ্ছা, এই অঙ্কটা একটু দেখুন, 2021 সালে আসছিল, এটা জুলাই। XY company acquired a truck on January 2, 2017। জানুয়ারি 2 তারিখ 2017 সালে XY লিমিটেড একটি মেশিন কি করে অ্যাকোয়ার্ড করে, অর্জন করে বা ক্রয় করে, কত টাকা দিয়ে, 1,07,200 টাকা দিয়ে। The truck had an estimated salvage value 4,800 টাকা। এই ট্রাকের নির্ধারিত সেলস ভ্যালু হচ্ছে 4,800 টাকা and an estimated useful life 8 years, এবং এই ট্রাকের ইউজফুল লাইফ হচ্ছে 8 বছর। অ্যাট দ্য বিগিনিং অফ 2020 সালের শুরুতে, খেয়াল করুন 2017 সালে মেশিন আমরা ক্রয় করেছিলাম, 2020 সালে এসে a revised estimated show that the truck has remaining useful life 6 years। 2020 সালে আসে সেটা রিভাইজ করছে, রিভাইজ করে দেখছে যে ট্রাকের রিমেনিং ইউজফুল লাইফ হচ্ছে 6 বছর যাবে। যে 17 সালে আমরা যখন দেখছিলাম যে ট্রাক যাবে কত বছর, 8 বছর, তাহলে 17 সালে এসে 17 সালে যখন ক্রয় করছি তখন দেখছি আমার ট্রাক 8 ইয়ার যাবে, ট্রাক চলবে আয়ুষ্কাল। তাহলে 17, 18, 19, তার 17, 18, 19 3 বছর শেষ হয়ে গেছে, এখান থেকে 3 বছর অলরেডি চলে গেছে, গেলে কত থাকবে, 5 বছর। মানে 2020 সালের শুরু থেকে এখন আমরা রিভাইজ করে দেখতেছি না এই ট্রাক আর 5 বছর যাবে না, আরো 1 বছর বেশি যাবে। কত বছর যাবে, 6 বছর যাবে। এটা রিভাইজ মানে হয়তো কোনো কারণে হতে পারে, কোনো ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে দেখতেছে যে না এটা তো আরো বেশি যাবে এরকম। তখন দ্য এস্টিমেটেড সেলস ভ্যালু চার্জ টাকা 1600, তখন সেলস ভ্যালুটা হবে কত, 1600 টাকা। কম্পিউট ডিপ্রিসিয়েশন চার্জ ফর 2017 সালের ডিপ্রিসিয়েশন চার্জ আমাদের কম্পিউট করতে হবে, গণনা করতে হবে। অ্যান্ড দ্য রিভাইজড ডিপ্রিসিয়েশন চার্জ 2020 সালে রিভাইজড ডিপ্রিসিয়েশন চার্জ হতে হবে স্ট্রেট লাইন ডিপ্রিসিয়েশন মেথড, স্ট্রেট লাইন ডিপ্রিসিয়েশন মেথডে এটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে প্রথমে আমাদের 2017 থেকে 2020 সালের শুরু পর্যন্ত, জানুয়ারি 1 তারিখ পর্যন্ত আমাদের ডিপ্রিসিয়েশন কত হয়েছে সেটা আগে নির্ণয় করতে হবে। কমে দাও। আচ্ছা, তা এখানে আচ্ছা দেখুন ডিপ্রিসিয়েশন চার্জ ফর 2017,
2017 সালে ডিপ্রিসিয়েশন চার্জ আমাদের কত হয়েছে সেটা আমরা নির্ণয় করব। তাহলে 2017 সালে যদি, যেহেতু স্ট্রেট লাইন মেথড বলছে, 17 সালে নির্ণয় করা মানে ওইভাবে আমাদের যতদূর পর্যন্ত আমাদের কোনো রিভাইজ হয়নি ততদূর পর্যন্ত চলতেই থাকবে। তাহলে 2017 সালে যখন নির্ণয় করবো কস্ট মাইনাস সেলস ভ্যালু ভাগ ইউজফুল লাইফ, ঠিক আগের অঙ্কের মতোই আমরা এইভাবে করে আমরা 12,800 টাকা ডিপ্রিসিয়েশন নির্ণয় করছি 2017 সালে। আচ্ছা, তাহলে আমাদের অঙ্ক করতে বলছে এখানে 17 সালের ডিপ্রিসিয়েশন চার্জ নির্ণয় করতে বলছে। তাহলে 2017 সালটা আমরা নির্ণয় করলাম। এখন রিভাইজ ডিপ্রিসিয়েশন চার্জ 2020 সালের ডিপ্রিসিয়েশন চার্জ কত হবে সেটা আমাদের এখানে করতে বলছে। তাহলে আমাদের ট্রাকের কস্ট প্রাইস ছিল কত, ক্রয় মূল্য ছিল, কস্ট প্রাইস ছিল 1,07,200 টাকা। এই যে এটা 1,07,200 টাকা। এই কস্ট প্রাইস লেখার পর এখন আমরা 2020 সালের জানুয়ারি 1 তারিখ পর্যন্ত, অর্থাৎ 2019 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত, 2019 সালের 31শে ডিসেম্বর 2019, 2019 31শে ডিসেম্বর আর জানুয়ারি 1 2020 একই কথা। তাহলে 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা কি করব, অবচয়টা কত হয়েছিল, তাহলে এখান থেকে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বাদ দেব। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বলতে পুঞ্জীভূত অবচয়, কত টাকা আমরা জমাইছিলাম সে অবচয় বাবদ, কত 17 টু 19 পর্যন্ত, তাহলে 17, 18, 19 3 বছর, 3 বছর কত এই 12,800 টাকা করে অবচয় হয়েছিল। তার 12,800 গুণ 3 বছর অবচয় জড়ো হয়েছিল কত, এত। আমাদের মেশিন কেনা ছিল 1,07,200 টাকাতে, ট্রাক কেনা ছিল, সেই ট্রাক থেকে আমরা 3 বছরের অবচয় মানে জড়ো করছিলাম কত, 38,400 টাকা। এটা যদি আমরা বাদ দেই তাহলে যে টাকাটা পাবো সে টাকাটা হচ্ছে বুক ভ্যালু, ওপেনিং বুক ভ্যালু অফ 2020, ওপেনিং বুক ভ্যালু অফ 2020, এর নাম হচ্ছে রিভাইজ কস্ট। হ্যাঁ, মানে এই সময়ে আসে, মানে জানুয়ারি 1 তারিখ 2020 সালে আসে আমাদের মূল্য হয়েছে কত, এই যে 68,800 টাকা মেশিনের মূল্য আছে। এখন এই সময় 2020 সালে আমাদের মেশিন চলবে কত বছর, 6 ইয়ার চলবে, 6 বছর চলবে, এবং তার হচ্ছে সেলস ভ্যালু হচ্ছে কত, এত টাকা। তখন আমরা ডিপ্রিসিয়েশন 2020 সালে যখন নির্ণয় করবো কস্ট মাইনাস সেলস ভ্যালু ভাগ ইউজফুল লাইফ, কস্ট হচ্ছে কত, এই যে এত টাকা কস্ট ধরবো, আমাদের পুঁজি, সরি, সেলস ভ্যালু হচ্ছে কত, 1,600 টাকা মাইনাস করবো, আর লাইফ ধরেছিলাম এখানে কত, রিভাইজ লাইফ হচ্ছে 6 ইয়ার দ্বারা ভাগ করবো, করলে আমরা যে অবশ্যই পাবো সেটা হচ্ছে আমাদের কাছে 2020 সালের অবচয়। তো এটা হচ্ছে আমাদের রিভাইজ কস্ট, যখন আমাদের এই যে লাইফ রিভাইজড হয়ে যাবে অথবা আমাদের সেলস ভ্যালু রিভাইজড হয়ে যাবে, পরিবর্তন যখন করব আমরা, সেই ক্ষেত্রে আমাদের এইভাবে আমরা অবচয়টা নির্ণয় করব। আর এখন এটা দেখাবো যে আমরা কোনো মেশিন যদি বিক্রয় করে থাকি তাহলে সেই ক্ষেত্রে কি হবে। রাজা ভাই, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। আমরা যখন ব্যাংকগুলোতে ডিপোজিশন ছাড়ি, হ্যাঁ, তখন একটা ডেটের একটা আর কি খেলা হয়। সেখানে যেমন আপনি হচ্ছে আমি একটা প্রিন্টার পারচেস করলো ব্যাংক, হ্যাঁ, 25 তারিখে। তা এখন আমি ওই মাসের ডিপ্রিসিয়েশন ছাড়ি, দেখা যাচ্ছে আমি মান্থলি এক্সপেন্ডিচার ছাড়ি 30 তারিখে, তাহলে আমার ওই 5 দিনের একটা ডিপ্রিসিয়েশন ছাড়তে হয়, ঠিক আছে, তারিখের জন্য। হ্যাঁ হ্যাঁ, এইখানে যেমন জানুয়ারি 2 তারিখ, হ্যাঁ, তো এইরকম ওই যে আগের যে অঙ্কটা দেখালেন, এখন ওই তারিখ দেখা যাচ্ছে 15 তারিখ গুলো, তাহলে কি ওই ডে ওয়াইজ ক্যালকুলেশন হবে না এই নর্মাল মান্থলি ক্যালকুলেশন হবে? এখানে 2 তারিখ ওই ইফেক্টিভ হবে না, আমরা 1 তারিখ ধরেই করবো, আর পুরো মাস ধরেই করবো। যদি এটা আমাদের 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ হতো তখন আমরা ওইভাবে করতাম, মানে ওই 15 দিনের বা 8 দিনের, 10 দিনের করতাম। তাহলে কতদিন পর্যন্ত আমি এই মানে দিনটা ক্যালকুলেট হয় আসলে? এই 1, 2 তারিখেই, আর বেশি নেবেন না, 1, 2, 3 এরকমই। আর আর পরে যদি ধরেন ওই যে 15 তারিখ বা 10 তারিখ ছিল, তাহলে তো ডে ওয়াইজ করা লাগবে, ডে তাই না? ডে ওয়াইজ করবো, হ্যাঁ। এই ধরনের অঙ্ক আসে এর আগে এসেছে? না, এখন পর্যন্ত দেয়নি, এখন পর্যন্ত এটাই জানুয়ারি 2 তারিখ এইভাবে দিছে আর কি। আর ওই যে সব মাসের প্রথম থেকেই দিয়েছে, অক্টোবরে 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ এরকম ভাবে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে।
এই অঙ্কটা দেখুন। আপনি একটু জার্নাল গুলো দেখেন ভাই, একটা বড় একটা জার্নাল আছে এন্ট্রি, ওইটা একটু দেখেন, ডেপ্রিসিয়েশন থেকে জার্নাল। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা দেখুন। এখানে বলা আছে an old machine has been disposed of for টাকা 18 লক্ষ। একটি ওল্ড মেশিন ডিসপোজ করা আছে, ডিসপোজ বলতে এখানে বিক্রয় বোঝাবে। হ্যাঁ, বিক্রয় বোঝাবে। একটি পুরাতন মেশিন বিক্রয় করা হচ্ছে 18 লক্ষ টাকায়। ইটস কস্ট প্রাইস 29 লক্ষ টাকা। এটার কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য হচ্ছে 29 লক্ষ টাকা। অ্যান্ড অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন দ্য ডেট অফ ডিসপোজ ওয়াজ টাকা কত? 19 লক্ষ টাকা। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বলতে ওই মেশিন বাবদ যে আমরা ডিপ্রিসিয়েশন জড়ো করছিলাম, সে জড়ো হয়েছে কত? অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 19 লক্ষ টাকা। গিভ দ্য জার্নাল এন্ট্রি ফর দিস ডিসপোজাল। এখানে আমাদের জার্নাল এন্ট্রি দিতে বলছে। তো জার্নাল এন্ট্রি এখানে আমাদের দেখুন, যে কোনো যে মেশিন ডিসপোজ করব, যে মেশিন সেল করব, ওই মেশিনের অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন রাখা যাবে না। সঙ্গে সঙ্গে সেটা কি করতে হবে? নীল করতে হবে, জিরো করতে হবে। তাহলে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনের ব্যালেন্স অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স। তাহলে এটাকে নীল করতে গেলে কি করব? ডেবিট করতে হবে। এটাকে জিরো করতে গেলে ডেবিট করতে হবে। তাহলে এখানে যখন আমরা একটা মেশিন বিক্রি করে 18 লক্ষ টাকা কি পাচ্ছি? ক্যাশ পাচ্ছি, তাই না? 18 লক্ষ টাকা ক্যাশ পাচ্ছি, যেটার কস্ট প্রাইস ছিল কত? 29 লক্ষ টাকা। তাহলে আমাদের কাছ থেকে এটা আমরা লাভ লস আমরা বের করব। কস্ট অফ মেশিন আমাদের কত ছিল? 29 লক্ষ টাকা আমাদের কিনা প্রাইস ছিল। সেখান থেকে আমাদের মেশিনের যে আমরা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন করছিলাম কত টাকা? 19 লক্ষ টাকা। এই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কি বুঝতে পেরেছেন এই জিনিসটা কি আসলে? অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কি? এটা আমি বলে যাচ্ছি, এটা কি বুঝতে পেরেছেন যে বিষয়টা কি এটা আসলে? না, এটা বুঝতে পারেনি। বুঝেছেন? না না ওই যে ডিপ্রিসিয়েশন হওয়ার মানে প্রত্যেক বছর ডিপ্রিসিয়েশন হওয়ার পরে একটা মানে ওই গুণন আকারে, যেটা গণিতক আকারে যেটা বাদ যায় সেটা। হ্যাঁ, মানে এটার বিষয়টা হচ্ছে এইরকম। আমি আরেকটু আগে বলেছিলাম, হয়তোবা মনে নেই। একটু খেয়াল করুন। আমরা যখন কোনো একটা সম্পদ ক্রয় করব, ধরুন 100 টাকাতে কোনো একটা সম্পদ ক্রয় করলাম। তাহলে যখন সম্পদ ক্রয় করব, সেদিন থেকে আমরা অবচয় নির্ণয় শুরু করি। এখন এই সম্পদটা চলবে 10 বছর। 10 বছর চলবে এই সম্পদটা। 10 বছর চলার ফলে আমাদের প্রত্যেক বছর তো কিছু অবচয় হবে। ধরুন 10 টাকা করে অবচয় হচ্ছে। তাহলে এই যত টাকা 10 টাকা অবচয়টা কি খরচ, তাই না? মেশিনের মূল্য কমে যাচ্ছে, ভ্যালুটা কমে যাচ্ছে। এই 10 টাকা অবচয় আমরা আমাদের লাভ থেকে, আমাদের সঞ্চিত অর্থ থেকে, মুনাফা থেকে আমরা আলাদা করে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন নামে একটা ফান্ড খুলি। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন মেশিন নামে একটা ফান্ড খুলি, 10 টাকা জমালাম। আবার কি করলাম? পরের বছর আবার আমাদের লাভ থেকে 10 টাকা জমালাম, আবার আমাদের লাভ থেকে 10 টাকা জমালাম। এর অর্থটা কি? যে এই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 10 বছর শেষে আস্তে 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 কত হবে? 100 টাকা আমাদের জড়ো হবে। তখন আমাদের এই মেশিন 10 বছর শেষ তো চলবে না, এই মেশিন তো তখন অকেজ হয়ে যাবে, মেশিন শেষ। তখন এই 100 টাকা দিয়ে আবার একটা মেশিন আমরা ক্রয় করব, বা এর সঙ্গে আরো কিছু টাকা জোড়াতালি দিয়ে ক্রয় করব। যাতে এটা করা হয় কি কারণে? যে আমাদের মেশিন, কোনো মেশিন যদি নষ্ট হয়ে যায়, অকেজ হয়ে যায়, তাহলে সেই মেশিন ক্রয় করতে যেন আমাদের বেগ না পাইতে হয়। আমরা যখন কোনো একটা সম্পদ ক্রয় করি, তখন হয়তো আমাদের কোনো প্রতিষ্ঠান থেকে মোটা অঙ্কের টাকা চলে যায়। কিন্তু প্রতিষ্ঠান রানিং অবস্থায় যদি আবার ওই রকম মোটা অঙ্কের টাকা দিয়ে যদি মেশিন ক্রয় করি, তাহলে আমাদের প্রতিষ্ঠানের উৎপাদন বলেন বা আমাদের ব্যাহত হবে, স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। এই জন্য আমরা আমাদের লাভ থেকে অল্প অল্প করে টাকা জমায় রাখি। এই জমানো টাকার নামই হচ্ছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। এই টাকাটা কি পরিমাণ? যতটুকু ডিপ্রিসিয়েশন হবে ততটুকু আমরা জমায় রাখি, যতটুকু ডিপ্রিসিয়েশন হবে ততটুকু জমায় রাখি। তাহলে এক্ষেত্রে আমাদের এই পুঞ্জীভূত অবচয় হচ্ছে কত? তাহলে আমাদের মেশিন কিনা ছিল কত? 29 লক্ষ টাকা। আমাদের জমানো টাকা ছিল, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কত জমানো ছিল? 19 লক্ষ টাকা জমানো ছিল। তাহলে এই 29 লক্ষ টাকা থেকে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন জমানো অর্থটা যদি বাদ দেই, তাহলে জমানো অর্থ বাদ দিলেই পাই, যেটা পাই তার নাম হচ্ছে বুক ভ্যালু পাই।
সেটার নাম কি বুক ভ্যালু, মানে বই মূল্য, লিখিত মূল্য। বইয়ের লেখা মূল্য ছিল 29 লক্ষ, সেই বাবদ আমরা রিকভার করে নিচ্ছি 19 লক্ষ টাকা। তাহলে অবশিষ্ট থাকে কত? 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা বুক ভ্যালু বা বই মূল্য মেশিনের। এখন এই 10 লক্ষ টাকার মেশিন আমরা বিক্রি করছি কত টাকাতে? 18 লক্ষ টাকাতে। মানে বিষয়টা কি ক্লিয়ার হয়েছে নাকি হয়নি? আমি আবার বলবো এটা। যে ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা মেশিন কিনছিলাম, কিনা মূল্য ছিল 29 লক্ষ টাকা, সেখান থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেব, বাদ দিয়ে যে মূল্য থাকবে সেটার নাম হচ্ছে বুক ভ্যালু। এই বুক ভ্যালু যেটা থাকবে, এই মেশিন কততে বিক্রি করছে সেটা এখন দেখতে হবে। এত টাকা মূল্যের মেশিন এখন আমরা বিক্রি করছি 18 লক্ষ টাকা। তাহলে আমাদের কি হয়েছে? লাভ হয়েছে না লাভ হয়েছে? লস হয়েছে। তাহলে গেইন অন সেল অফ মেশিন মানে লিখতে হবে কি? গেইন অন সেল অফ মেশিন কি? সেলিং প্রাইস মাইনাস বুক ভ্যালু সমান হচ্ছে এত। তো এত টাকা হচ্ছে আমাদের কাছে গেইন হয়েছে, লাভ হয়েছে। আমাদের এখানে একটা এন্ট্রি, জাভাদা এন্ট্রি এখানে যেটা দেওয়া আছে এভাবে আমরা করব না, এটা একটু সংশোধন করতে হবে। জার্নালটা হবে এইরকম, জার্নালটা হবে এরকম, ক্যাশ হচ্ছে ডেবিট। আমি আপনাদের একটা শিট দিয়েছিলাম, শিটটা তো মনে হয় পাইছেন নাকি? ডিপ্রেশন একটা শিট দিয়েছিলাম। পাইছি ভাই, পাইছি। আচ্ছা, ওখানে দেখুন আমি বের করি, ডিপ্রিসিয়েশন হয়ে গেল বাবা। আচ্ছা, হোয়াটসঅ্যাপ এটা একটু একটু দাঁড়ান, আমি শুধু ওপেন করি একটু হোয়াটসঅ্যাপটা। ডিপ্রিসিয়েশন দিয়ে নোট। আচ্ছা, এটা আমাদের ডিপ্রিসিয়েশনের জন্য এই যে তিনটা জার্নাল, এই তিনটা জার্নাল এটার উপর আলোচনা করছি। কোনো সম্পদ যদি আমরা লাভে বিক্রি করি তাহলে এই জার্নালটা দিতে হবে, যেমন ফর ফিক্সড অ্যাসেট সেল উইথ প্রফিট। প্রফিটে যখন কোনো ফিক্সড অ্যাসেট বিক্রি করবো তাহলে আমাদের এই জায়গাটা দিতে হবে। যদি লসে বিক্রি করি তাহলে আমাদের এই জায়গাটা দিতে হবে, 5 নাম্বারটা দিতে হবে। তো যেহেতু আমাদের এই অঙ্কে প্রফিট হয়েছে, তাহলে আমরা জার্নালটা দিব এইটি। তাহলে এখানে আমরা বিক্রি করে ক্যাশ পাইছি কত টাকা? এখানে বিক্রি করে ক্যাশ পাইছি কত টাকা? 18 লক্ষ টাকা বিক্রি করছি না? 18 লক্ষ টাকা ক্যাশ পাইছি। এই যে 18 লক্ষ টাকা ক্যাশ পাইছি। তাহলে ক্যাশ যদি 18 লক্ষ টাকা পেয়ে থাকি তাহলে আমাদের এখানে ক্যাশ অথবা ব্যাংক ডেবিট 18 লক্ষ টাকা, এই জায়গাটা হবে। আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আমাদের কমে যাবে কত টাকা? এই যে 19 লক্ষ টাকা অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হবে, তাহলে এখানে হবে 19 লক্ষ টাকা। আর ফিক্সড অ্যাসেট আমাদের কাছ থেকে চলে যাবে কত? ফিক্সড অ্যাসেট চলে যাবে হচ্ছে এই 29 লক্ষ টাকার ফিক্সড অ্যাসেট চলে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের ক্রেডিট কত? 29 লক্ষ টাকা। আর আমাদের লাভ হয়েছে কত? 8 লক্ষ টাকা। তাহলে এখানে গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট 8 লক্ষ টাকা। এই জার্নালটা হবে এখানে। এখানে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটা
ইয়া করা হয় নাই, ধরা হয় নাই। মোট 18 লক্ষ টাকা ধরে আমাদের কাজ করা হয়েছে, কিন্তু আমাদের মেশিনের মূল্য চলে গেছে কত, জাস্ট ওই সময়ের ভ্যালুটা দেখানো হয়েছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আমাদের ডেবিট করা হয় নাই। এই যে এখানে যে জার্নালটা আছে, এই জার্নাল, এখানে আমাদের সবই ঠিক থাকবে। সো টাকার এখানে এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এখানে আমরা এই ক্যাশের এখানে ডেবিটে লিখবো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ক্যাশ হচ্ছে, এটা হচ্ছে পাবো হচ্ছে কত, 18 লক্ষ টাকা, 18 লক্ষ টাকায় হবে। আর ডেবিটে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 19 লক্ষ টাকা। ক্রেডিটে মেশিন চলে যাচ্ছে 29 লক্ষ টাকা, এটা হয়ে যাবে 29 লক্ষ টাকা, একটু কারেকশন করে নিবে, 29 লক্ষ টাকা। আর আমাদের লাভ হবে 8 লক্ষ টাকা, এটা ঠিকই আছে। তাহলে ক্যাশ ডেবিট 18 লক্ষ টাকা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 19 লক্ষ টাকা, মেশিন ক্রেডিট 29 লক্ষ টাকা, গেইন অন সেল অফ মেশিন 8 লক্ষ টাকা। তো আমরা যখন কোনো মেশিন সেল করব বা কোনো অ্যাসেট সেল করব, তখন তার যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকবে সেটা আমাদের নীল করতে হবে, জিরো করতে হবে। তাহলে যে জমানো অর্থ, এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 29 লক্ষ কত কত টাকা ছিল, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল কত টাকা, 19 লক্ষ টাকা। এটা ক্রেডিট ব্যালেন্স, এটাকে আমরা ডেবিট করলে আমরা সেই ব্যালেন্সটা জিরো হয়ে যাবে, নীল হয়ে যাবে। অর্থাৎ মোট কথা, আমরা লাভে যদি কোনো কিছু বিক্রি করি, তাহলে প্রফিটটা আমাদের কি হয়, এই যে প্রফিটটা আমাদের ক্রেডিট হয়, সবই এন্ট্রি ঠিক থাকবে। আর যদি লসে করি, তাহলে লসটা আমাদের ডেবিট হবে, এন্ট্রি সব ঠিকই থাকবে। ক্যাশ অ্যাকুমুলেটেড আর হচ্ছে ফিক্সড অ্যাসেট আমাদের ক্রেডিটই থাকবে, এখানেও ক্যাশ অ্যাকুমুলেটেড আর ফিক্সড অ্যাসেট আমাদের ক্রেডিটই থাকবে। লাভ অথবা লসে হয়ে থাকে, লাভ হলে লাভটা ক্রেডিট, আর লস হয় লসটা ডেবিট। এ হচ্ছে আমাদের মানে অ্যাসেট বিক্রয়জনিত জাবেদা আর কি। আর যদি আমরা কোনো এক্সচেঞ্জ করি, কোনো অ্যাসেট যদি এক্সচেঞ্জ করি, তাহলে এই জাবেদা দিতে হবে, ওল্ড অ্যাসেট এক্সচেঞ্জ উইথ নিউ অ্যাসেট। মানে পুরাতন অ্যাসেট নতুন অ্যাসেটের সাথে যখন এক্সচেঞ্জ করব, জাস্ট সবই ঠিক থাকবে। আমাদের এখানে এই ক্যাশ যেটা পাচ্ছি, সে ক্যাশ পাবো না, আমরা এই জায়গায় কি হবে, আমরা নতুন যে অ্যাসেটটা আমাদের কারবারে আসবে সেটা আমরা ডেবিট লিখবো। আমরা নতুন অ্যাসেট, পুরাতন অ্যাসেট দিয়ে নতুন অ্যাসেট আসতেছে, তাহলে এই নতুন অ্যাসেটটা আমরা ডেবিট করব। আর আমাদের লস হলে লসটা ডেবিট, যদি প্রফিট হয় প্রফিটটা ডেবিট, যে কোনো একটি হবে, হয় এটি হবে না আর এটি হবে। আর পুরাতন অ্যাসেট যেটা চলে যাচ্ছে, এই পুরাতন অ্যাসেটটা এটা হচ্ছে আমাদের কাছে ক্রিয়েট করব। আর যদি ওর সঙ্গে এখানে ক্যাশ দিতে হয়, ক্যাশটা ক্রিয়েট করবো। আচ্ছা যাই হোক, এটা আমাদের এত অ্যাডভান্স লেভেলে থাকবে না। থাকলে হচ্ছে আমাদের সর্বোচ্চ এই লাভে অথবা লসের সম্পদ বিক্রয়জনিত কোনো জায়গা থাকতে পারে। আর এটার জার্নাল এন্ট্রিটা হচ্ছে এরকম একটা জার্নাল এন্ট্রির অঙ্ক আমরা দেখি। এই অঙ্কগুলো একটু দেখবেন, এগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের সমস্যা থাকতে পারে। আপনি দেখবেন যে জায়গায় সমস্যা হবে একটু বলবেন, এটার মধ্যে অনেক ধরনের সমস্যা আপনার থাকতে পারে। আচ্ছা, জাবেদা, জাবেদা এবং খতিয়ান। এখানে আমাদের জাবেদা খতিয়ান দুইটাই করতে বলছে। এই অঙ্কটা আমরা একটু দেখি, 9 নাম্বার। আচ্ছা হ্যাঁ, জি জি বলুন। ভাই, আমি তো তো এত জটিল কি দিবে? জরুরি এগুলো তো দিয়েছে, এটা তো আমি বোর্ডের বাইরে পড়াচ্ছি না, এটা তো আচ্ছা অলরেডি সালের কোশ্চেনই দেখাচ্ছি আপনাদের, আচ্ছা। এটা সালের বাইরে না, এবং এই ধরনের অঙ্ক আপনাদের আলোচনা করা আছে, ওই জন্য দেখাচ্ছি। ঠিক আছে। এই অঙ্কগুলো দেখতে হবে, তাহলে টুকটাক অনেক ধরনের সমস্যায় বাড়াবে। আচ্ছা, দেখুন এখানে আমাদের এখানে মূলত এই যে জার্নাল আলোচনা করা হয়েছে, এই জার্নালটা আমি জাস্ট বুঝে দেবো এবং খতিয়ানটা বুঝে দেবো। এই অঙ্কেতে বলা আছে, দেখুন 9 নম্বরে, ইন 2003 এ কোম্পানি অ্যাকোয়ার্ড এ কোয়াল মাইন। কোম্পানি একটি কোয়াল মাইন কি করছে, অর্জন করছে, ক্রয় করছে, মানে লিজ নিচ্ছে বা অর্জন করছে এইরকম। কস্ট কত, 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকাতে একটি কয়লা খনি সে অ্যাকোয়ার্ড করছে। দ্য এস্টিমেটেড রিজার্ভ অফ কোয়াল 60 লক্ষ টন।
সেখানে ধারণা করা হচ্ছে যে 60 লক্ষ টন কয়লা মজুদ আছে, of which 80% expected to be raised। সেখান থেকে 80% উত্তোলন করা যাবে, 100% উত্তোলন করা যাবে না, 80% উত্তোলন করা যাবে। The first 3 year rising 3,20,000 টন, 4,48,000 টন এবং 4 লক্ষ টন respectively and sold in the respective year। 3 বছরে আমরা এত এবং এত এবং এত টন যথাক্রমে উত্তোলন করছি এবং ওই বছরই সেটা কি করছে, বিক্রয় করছে। এখানে রিকোয়ার্ড করতে বলছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর 3 ইয়ার। 3 বছরের জার্নাল এন্ট্রি তৈরি করতে বলছে। কোয়াল মাইন ডিপোজিট লেজার অ্যাকাউন্ট, লেজার করতে বলছে মানে খতিয়ান করতে বলছে, বা লেজার যদি নাও থাকে তারপরে আমরা বুঝবো যে খতিয়ান। এটা যদি নাও থাকে যে কোয়াল মাইন ডিপোজিট অ্যাকাউন্ট আছে, তার মানে আমরা খতিয়ান করতে হবে এটা। তারপরে আছে ডিপ্লিশন এক্সপেন্স কোয়াল মাইন ডিপোজিট অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট থাকলে আমরা বুঝবো যে এটা খতিয়ান করতে হবে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন কোয়াল মাইন ডিপোজিট অ্যাকাউন্ট, এখানে আমাদের খতিয়ান করতে বলছে, অর্থাৎ 3 বছরের জাবাদা করতে বলছে আর বাকি 3টা খতিয়ান করতে বলছে। এখানে টোটাল কোয়ান্টিটি রেজড এখানে দেওয়া আছে 60 লক্ষ টন আমাদের মজুদ আছে, 80% রাইজড করতে পারবো। কতটা 80% করলে 48 লক্ষ টন আমরা উত্তোলন করতে পারবো। এই 48 লক্ষ টন ধরে আমাদের কাজ করতে হবে। তাহলে ইউনিট রেট অফ ডিপ্রিসিয়েশন, ইউনিট রেট বলতে 1 টন উত্তোলন করতে কত ব্যয় হয় সেটা আমাদের নির্ণয় করতে হবে। ইউনিট রেট অফ ডিপ্রিসিয়েশন, কস্ট মানে ডিপ্রিসিয়েশন বা ডিপ্লিশন, আমাদের এটা প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে আমাদের এখানে লিখতে হবে ডিপ্লিশন। ডিপ্লিশন এই যেমন এই যে ডিপ্রিসিয়েশন কিন্তু লেখা নাই, ডিপ্লিশন কথা লেখা আছে, নিঃশেষ করো, মানে এটা নিঃশেষ করণ লিখতে হবে। তাহলে এখানে ইউনিট রেট অফ ডিপ্লিশন হবে ডিপ্লিশন। কত কস্ট মানে সেলস ভ্যালু, একই রকম কস্ট মানে সেলস ভ্যালু বা টোটাল প্রোডাকশন, টোটাল প্রোডাকশন এখন এটা ধরে কাজ করতে হবে। কত 60 লক্ষ, এখানে আমাদের অ্যাকুমুলেটেড সেলস ভ্যালু দেওয়া নেই, তাহলে সেলস ভ্যালু 0, আর 48 লক্ষ টন উত্তোলন করতে পারবো। 48 লক্ষ দ্বারা ভাগ করলে আমাদের 1 টন উত্তোলন করতে খরচ হয় ধরুন এত। তাহলে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন হবে কি ইয়ারলি প্রোডাকশন গুণন ইউনিট রেট অফ ডিপ্রিসিয়েশন। তাহলে এখানে আমরা ঠিক এই সূত্র দ্বারা, যেহেতু আমাদের জাবেদা করতে বলছে আলাদা করে ডিপ্রিসিয়েশন নির্ণয় করতে পারেনি, আমরা অঙ্কের মধ্যে সেটা করব। প্রতিটা অঙ্কে যে বছর সম্পদ ক্রয় করবে, এখানে খেয়াল করুন এখানে 3টা জাবেদা দেওয়া আছে। তিনটি জাবেদা দেওয়া আছে 1, 2, 3। এটা হচ্ছে কোন সম্পদ, 1 নম্বর হচ্ছে কোন সম্পদ ক্রয় করার জন্য, যখন কোন সম্পদ ক্রয় করবে সেই ক্ষেত্রে একটা জাবেদা দিব। আর তাছাড়া প্রত্যেক বছর যত বছর পর্যন্ত মেশিনের আয়ুষ্কাল আছে বা যত বছর পর্যন্ত আমাদের ডিপ্রিসিয়েশন করতে পারবো তত বছর পর্যন্ত এই ফিক্সড এভাবে আমরা এই দুটো দেব। তাহলে যে বছর ক্রয় করব সে বছরই আমরা লিখবো যে অ্যাসেট আমরা ক্রয় করব সেই অ্যাসেট ডেবিট, আর ক্যাশ ক্রেডিট, ক্যাশ ব্যাংক অ্যাকাউন্ট পেয়েবল। আমাদের ক্যাশে করলে ক্যাশ, আর যদি ব্যাংকে করে চেকে করে তাহলে ব্যাংক, আর যদি বাকিতে করে অ্যাকাউন্টস পেয়েবল। তো তবে আমাদের সবসময়ের জন্য এটাই করে থাকে আর কি, ক্যাশে হয়ে থাকে আর কি। তাহলে এটা হচ্ছে আমাদের জাবেদা লিখবো যে যে সম্পদ আমরা ক্রয় করবো সম্পদ হচ্ছে ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর ডিপ্রিসিয়েশনের জন্য জাবেদা আমাদের একবার ডিপ্রিসিয়েশন ধার্য করব, ধার্য করার হচ্ছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। আর পরক্ষণে আমরা ওই একই তারিখে এই দুটো জাবেদা হবে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর পরক্ষণে আমাদের এই জাবেদাটা দিব। এই ডিপ্রিসিয়েশন এক্সপেন্সকে আমরা কি করব, নীল করে দেব, অর্থাৎ যে বছরের ডিপ্রিসিয়েশন সে বছরে আমরা ক্লোজ করে দেব, পরক্ষণে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সকে ক্রেডিট করব। তাহলে ডেবিট এবং ক্রেডিট ডিপ্রিসিয়েশন কাটা যাবে, তাহলে যে বছরের অবশ্যই ঠিক সে বছরে নীল হয়ে যাবে। তাহলে এই যে ডিপ্রিসিয়েশনের এন্ট্রি দিলাম এটাকে বলে ডিপ্রিসিয়েশন ধার্য করার এন্ট্রি, আর এই যে এন্ট্রি দিলাম এই এন্ট্রিটা হচ্ছে ডিপ্রিসিয়েশন ক্লোজের এন্ট্রি। হ্যাঁ, তাহলে ইনকাম স্টেটমেন্ট ডেবিট আর ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট লিখবো আমরা। তাহলে মূল কথা 3টি জাবেদা আমাদের দেব,
যে বছর ক্রয় করবে ফিক্সড অ্যাসেট ডেবিট আর ক্যাশ ক্রেডিট। আর তারপরে 31শে ডিসেম্বর চাপা দেওয়া হয় দুইটি, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। আর তারপরে আবার 31শে ডিসেম্বর ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। ঠিক যদি আমাদের প্রথম বছরে 100 টাকা অপচয় হয়ে থাকে, 100 100, এখানেও 100 100, এখানে 100 100, এরকম। তাহলে এই ঠিক ওই রকম চাপাতে দেবো। প্রথম বছরে আমরা কি হবে, একটা অতিরিক্ত চাপাতে দিতে হবে। কোনটা? যে শুধু প্রথম বছর না, যে বছর ক্রয় করবে, মাঝের বছর যদি ক্রয় করে থাকে তাহলে মাঝের বছরে এন্ট্রি দেবো। তাহলে এটা প্রথম বছর ক্রয় করছি কি, কোয়াল মাইন অ্যাকাউন্ট ডেবিট, এটা কোয়াল মাইন কয়লা খনি হিসাব ডেবিট, আর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। এখানে ব্যাংক দিতে পারি, ক্যাশ দিতে পারি, তবে যেহেতু এরকম বড় প্রজেক্ট বা বড় আমরা ব্যাংক ধরে করার চেষ্টা করি। এখানে কোনো কিছু বলা নেই, ব্যাংকে দিচ্ছি না ক্যাশে দিচ্ছি কোনো কিছু বলা নেই। আপনি ক্যাশও দিতে পারেন, ব্যাংকও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কত? 6 লক্ষ টাকাতে আমরা সেটা মেশিন ইয়াটা নিচ্ছে, কয়লা খনিটা। তো তারপরে আমাদের কি হবে, এটা হচ্ছে কখন কখন ক্রয় করছি আমরা, এখানে বলা আছে না, কোনো কিছু বলা নেই। এখানে 2003 সালে বলা আছে, 2003 সালে কখন ক্রয় করছি সেটা বলা নেই। এটা জানুয়ারি 1 তারিখ হতে পারে, অন্য কোনো সময় হতে পারে। আর এই যে এটি দুটো কিন্তু ফিক্সড, ডিসেম্বর 31, ডিসেম্বর 31 কি, ওই যে ডিপ্লিশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্লিশন ক্রেডিট। এখন 3 বছরে 2003 সালে উত্তোলন করছিল কত, 2003 সালে উত্তোলন করেছিল এই যে 3,20,000। 1 টন উত্তোলন করতে খরচ হয় এই যেটা আমরা ক্যালকুলেশন করলাম 0.125। তাহলে 3,20,000 টন গুণন 0.125 গুণ করলে আমরা অবশ্যই কত হয়ে যাচ্ছে সেই অবশ্যই পরিমাণটা এখানে লিখবো। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। পরক্ষণে আবার এই ডিপ্রিসিয়েশন আমরা বন্ধ করব, ক্লোজ করে দেবো। তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট লিখবো, আর ইনকাম স্টেটমেন্ট ডেবিট। তাহলে লিখবো যাবে না ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। কত টাকা? এখানে যে মূল্য ছিল ওই মূল্যটা এখানে দেবো, ওই টাকাটা এখানে আসবে। ঠিক দ্বিতীয় বছরের ক্ষেত্রে আর এই যে ক্রয় করছি এই জার্নালটা আমরা আর দিব না। এই যে দুটো জার্নাল দিয়েছি, এই দুটো জার্নাল এখন প্রত্যেক বছর হবে। এই বছর হবে, এই 2 বছর হবে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ক্রেডিট, ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। তারপরে আবার ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। প্রত্যেক বছরই হয়, শুধু টাকা চেঞ্জ হয়ে যাবে। টাকাটা কত হবে, আমাদের দ্বিতীয় বছর আমরা উত্তোলন করছি 4,48,000, 4,48,000কে এটা দ্বারা গুণ করবো। আবার পরের বছরকে 4 লক্ষকে এটা দ্বারা গুণ করবো, জাস্ট টাকাটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের দ্বিতীয় বর্ষ 2004 সালে কি হচ্ছে, এই 4,48,000 ধরুন, এটা দ্বারা আমরা 1 ইউনিট উত্তোলন করতে আমাদের ডিপ্রিসিয়েশন এক্সপেন্স হয়ে গেছে এত, গুণ করে টাকা এত। ওই টাকাটা আমরা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্লোজের জন্য এন্ট্রি দিব। পরের বছর 4 লক্ষ টন উত্তোলন করছে, 4 লক্ষকে এত দ্বারা গুণ করলে আমরা এই টাকাটা পাবো। এই টাকারই আবার পরক্ষণে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ক্লোজের জন্য এন্ট্রি দিব, এই টাকার এন্ট্রি দিব। এইভাবে যত বছর পর্যন্ত চলবে তত বছর পর্যন্ত আমরা এই জাবাদা এন্ট্রিটা দেবো। কারণ এরই মাঝে মাঝে যদি মেশিন বিক্রি করে থাকে তাহলে সেটা বিক্রয়জনিত জাবাদা, যেটা আমরা দেখলাম এই যে বিক্রয়জনিত জাবাদা, এইরকম আমরা জাবাদা দিলাম। যদি লাভে বিক্রয় হয়ে থাকে তাহলে এই জাবাদা, যদি লসে বিক্রয় হয়ে থাকে তাহলে এই জাবাদা দিব। তো এই দুটো জার্নাল আমরা দেব, লাভে অথবা লসে যদি বিক্রয় করে থাকে সেই ক্ষেত্রে। এখন এর পাশাপাশি আমাদের খতিয়ান করতে বলছে। খতিয়ান তো আগে আমাদের জানা আছে, খতিয়ান কিভাবে করছি, জার্নাল লেজার খতিয়ান। যার খতিয়ান করতে বলবে কোয়াল মাইন লেজার ডিপোজিট অ্যাকাউন্ট, এটা হচ্ছে সম্পদের খতিয়ান করতে বলছে। সম্পদ আমাদের ওই হিসাবকালে একবারই ক্রয় হয়, সম্পদের হিসাব একবারই হয়। সম্পদ একবারই ক্রয় করছে, এই যে জাবাদা এটি দিয়েছে এটাই। এটা কি ছিল, কোয়াল মাইন ডিপোজিট অ্যাকাউন্টে করবো ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব যদি ক্রেডিট হয়ে থাকে তাহলে এর যদি আমরা লেজার করে থাকি তাহলে কি লিখবো, এখানে অপোজিটটা লিখতে হয়, তাই না? এই যে কোয়াল মাইন ডিপোজিট অ্যাকাউন্টে ব্যাংক হিসাব লিখবো, লিখে কত টাকা ডেবিটে, 6 লক্ষ টাকা ডেবিটে, এটা ব্যালেন্সে পার করে দিব। খতিয়ান প্রথম দিকের ক্লাসে আমরা খতিয়ান দেখেছিলাম। ঠিক আমরা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স দেখবো, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। এর খতিয়ান যখন করতে বলবে তখন প্রত্যেকটা সালে 2003 সাল, 4 সাল, 5 সালে এই ডিপ্রিসিয়েশন এক্সপেন্স দুইবার করে হয়েছে, একবার ডেবিট হয়েছে, একবার ক্রেডিট হয়েছে, একবার ডেবিট হয়েছে, একবার ক্রেডিট হয়েছে, অর্থাৎ প্রত্যেক বছর এটা জিরো হয়ে গেছে। প্রথম জাবাদা ছিল কি, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে 31 ডিসেম্বর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 40,000 টাকা, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট ছিল, ডেবিটে লিখছি। এটা আমরা ব্যালেন্সে পার করে দিয়েছি। এখানে আগের ব্যালেন্সটা আমরা 4 ঘোরা করতাম, কিন্তু এখন 3 ঘোরা। যেমন এটা একটা টাকার ঘর, এটা একটা টাকার ঘর, এটা হচ্ছে একটা টাকার ঘর, তিনটা টাকার ঘর এখানে আছে। হ্যাঁ, এটা আবার 4 ঘোরাও করতে পারি, 4টা টাকার ঘর, মানে এরই মধ্যে আবার ডেবিট মানে এরকম হবে। এর মধ্যে ব্যালেন্সের মধ্যে আগে এরকম ভাবে করছি না আমরা, ডেবিট ক্রেডিট, এটা ডেবিট ধরুন আর এটা ক্রেডিট।
এরকম ভাবে করছিলাম, কিন্তু এখন আর করবো না, আমরা 3টা টাকার ঘর নিয়ে আমরা অঙ্কটা করবো। তাহলে এখানে এই টাকাটা ব্যালেন্সে পার করে দিব। তাহলে এটা কি ব্যালেন্স দাঁড়ালো? ডেবিট ব্যালেন্স। আর তারপরে আবার কি হয়েছে, 31 ডিসেম্বর ডিপ্লিশন এক্সপেন্স ক্রেডিট হয়েছে। আমরা যাওয়াতে দেখছিলাম যে ডিপ্লিশন প্রত্যেক বছর কি হবে, একবার ডেবিট হবে, একবার ক্রেডিট হবে। তার প্রত্যেক বছর একবার ডেবিট হবে আর ক্রেডিট হবে। ক্রেডিটের বেলা কি হয়েছিল, ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ডিপ্লিশন ক্রেডিট। তাহলে এটা আমরা ক্রেডিটে লিখেছি। তাহলে এটা ডেবিট ব্যালেন্স থেকে ক্রেডিট ব্যালেন্স বাদ দিলে কি হবে, জিরো। জিরো লেখার দরকার নেই, টান দেবো। তার পরের বছর ঠিক এই একই রকম এই দুইটা এটি লিখবো, অ্যাকুমুলেটেড ডিপ্লিশন অ্যাকাউন্ট আর ইনকাম স্টেটমেন্ট, এই দুটো লিখবো। পরের বছর এই দুটো লিখবো, টাকার পরিমাণ যেটা লাগবে সেটা জাস্ট আর লিখে ক্রেডিটে লিখে জিরো, আর পরেরটাও ক্রেডিটে লিখে জিরো। এরকম ভাবে আমরা এটি করবো। অর্থাৎ খতিয়ান যেরকম করছি ওই খতিয়ানটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এটা সহজে করতে পারবো। এখানেও ঠিক একই রকম ভাবে অ্যাকুমুলেটেড ডিপ্লিশন খতিয়ান করবো। অ্যাকুমুলেটেড ডিপ্লিশন খতিয়ান জেড টানতে হয়, আর জেড থাকে। অ্যাকুমুলেটেড ডিভিডেন্ড তো প্রত্যেক বছর টাকা কি হয়, জড়ো হয় মেশিন যতদিন কারবার থাকবে অ্যাকুমুলেটেড ডিভিডেন্ড কি হবে, আস্তে 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 বাড়বে। তাহলে প্রথম বছরে আমাদের জাবেদা কি ছিল, প্রত্যেক বছর একবার করে অ্যাকুমুলেটেড ডিপ্লিশনে জাবেদা দিই আমরা। তাহলে জাবেদাটা কি ছিল, ডিপ্লিশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্লিশন ক্রেডিট। তাহলে এই ডিপ্লিশন এক্সপেন্স আমরা কি করছি, ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্লিশন ক্রেডিট। তাহলে অ্যাকুমুলেটেড করতেছি ডিপ্লিশন এক্সপেন্স লিখে ক্রেডিটের করে টাকা, এই টাকাটা ব্যালেন্সে পার করে দিতে আমরা, এটা ক্রেডিট ব্যালেন্স। তার 2000 আবার 4 সালে ডিপ্লিশন এক্সপেন্স লিখবো, কত হয়েছিল, 56,000 টাকা। 56,000 টাকার এটা ক্রেডিট, এই ক্রেডিট ব্যালেন্স আর এই ক্রেডিট ব্যালেন্স, এই যে ক্রেডিট ব্যালেন্স আর এটা ক্রেডিট ব্যালেন্স যোগ করে কত, এত টাকা। এটা জেড, এটা জেডটা নিই আমরা, এটা জেডটা নিই। তাহলে অ্যাকুমুলেটেড ডিপ্লিশন জেড টানতে হয়, মানে আমাদের জড়ো হয়ে হয়ে কত টাকা হয়েছে সেটার জেডটা আমাদের টানতে হয়। এভাবে আমরা এই কোয়েশ্চেনটা এটা শেষ করব। প্রত্যেকটা অঙ্কের জার্নাল চালে এইভাবেই করবো আমরা। আর প্রথম দিন যে ক্লাসটা দেখেছি ওই ক্লাসটা আপনাদের যদি করে থাকেন তাহলে আর মনে হয় লাগবে না, এরকম ভাবে ওই রকম এন্ট্রি আর দিবি। আর এই অঙ্কগুলো একটু দেখবেন বুঝছেন, পড়ে তাহলে দেখলে বুঝতে পারবেন যে কেমনে কি করেছি। এই ঠিক আছে, তেমন কিছু না, এটা তো অঙ্ক দেখা হয়েছে। ও আচ্ছা, এই অঙ্কটা একটু দেখুন। অঙ্ক পড়ে আমি এর আগে বলছিলাম যে আমরা যখন কোন নতুন সম্পদ ক্রয় করব, সেই নতুন সম্পদ ক্রয়ের সাথে সম্পর্কিত যত রকম খরচ আছে, ক্যাপিটালাইজ খরচ যেগুলা, যে খরচগুলো একবারই হবে, দ্বিতীয়বার আমাদের করতে হবে না, সেই খরচগুলো ওই সম্পদের সাথে যোগ করতে হয়, এরকম একটা কথা বলছিলাম আমি। তো এখানে আমাদের ওই রকম একটা অঙ্ক এখানে বলা আছে। দেখুন এখানে বলা আছে ডিটি কোম্পানি পারচেজড ইউজড প্যানেল ট্রাক ফর টাকা কত, 28,800 টাকা। আচ্ছা, তো এই ডিটি কোম্পানি একটি ইউজ ট্রাক ক্রয় করছে, 28,800 টাকাতে ক্রয় করছে। The next day the company name and business were printed on the truck at cost টাকা 1,488 টাকা। পরের দিন কোম্পানি ওই যে ব্যবহৃত ট্রাক, একটা পুরাতন ট্রাক কিনছে, সেই ট্রাকটা কি করছে, রংচং করছে, পেইন্ট করছে। এই পেইন্টিং খরচ মানে বিজনেসের নাম, ট্রাকের উপর সে কোম্পানির নাম লিখছে, বিজনেসের নাম লিখছে, এবং পেইন্টিং খরচ বাবদ এত টাকা লাগছে। এখন সেটা পুরাতন ট্রাক হোক বা যে ট্রাক হোক, আমাদের সম্পদে সেই জিনিসটা তো প্রথম এসছে, তার মানে সেটা আমাদের কাছে নিউ ধরতে হবে। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে সেটা নতুন ট্রাক। তাহলে পুরাতন ট্রাকটা ক্রয় করছে, ট্রাকটা পুরাতন, বাস আমাদের ব্যবসাতে নতুন আসছে, তাহলে আমাদের ব্যবসায় সেটা নিউ ট্রাক হিসাবে গণ্য করতে হবে। এই পুরাতন ট্রাকটা ঘোষা মাজা করে নাম টাম লিখতে আর খরচ হচ্ছে এত টাকা। তাহলে এই খরচটা কি দ্বিতীয়বার করতে হবে?
সেটা পরে হয়তো 4-5 বছর পরে করতে হবে। তাহলে এই খরচটা একবারে হয়েছে, এটা হচ্ছে মূলধন জাতীয় কস্ট। তাহলে এটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস। এই কস্ট প্রাইসের সাথে আরো আনুষঙ্গিক খরচগুলো আমাদের যোগ করতে হবে, যে খরচগুলো একবারই করবে সেই খরচগুলো আমরা এখানে বলা আছে। দ্য ট্রাক হ্যাজ দেন গিভেন এ মাইনর ওভারহল অ্যাট কস্ট টাকা 192। এই ট্রাকে আমাদের কিছু সামান্য ওভারহল মানে কিছু পরিবর্তন করতে হবে, এর জন্য আমাদের ব্যয় হবে কত, 192 টাকা। অ্যান্ড এ নিউ এখানে আচ্ছা, and a new super tire are mounted on truck at a cost price 1920 টাকা less a trade allowances of টাকা 240 for the old tire। এখানে বলা আছে যে ওই ট্রাকে নতুন সুপার টায়ার আমরা ক্রয় করেছি, যেটা কস্ট প্রাইস হচ্ছে 1920 টাকা। সেখান থেকে ট্রেড অ্যালাউন্সেস বাদ দেওয়া হয়েছে ওল্ড টায়ার, মানে আমাদের যে পুরাতন টায়ার ছিল ওই পুরাতন টায়ার দোকানদারকে দিছি। সে পুরাতন টায়ারের দাম ধরছে 240 টাকা, আর নতুন টায়ার হচ্ছে আমরা নিয়েছি কত টাকা, 1920 টাকা। 1920 টাকাতে একটা নতুন টায়ার আমরা নিয়েছি। দ্য ট্রাক ওয়াজ প্লেসড ইন সার্ভিস অন এপ্রিল 1, 2015। এপ্রিল 1, 2015 থেকে ট্রাক কি করবে, সার্ভিস দিবে। at which time it had an estimated useful life of 5 years and sales value কত, এত। এই ট্রাকের আয়ুষ্কাল হচ্ছে 5 বছর এবং সেলস ভ্যালু হচ্ছে এত টাকা। তাহলে এক্ষেত্রে আমাদের ট্রাকের কস্ট প্রাইস কত হবে, টোটাল কস্ট প্রাইস কত হবে, এটা আগে নির্ণয় করবে, তারপরে অবচয় যাব আমরা। 1 নম্বর আছে প্রিপেয়ার এ শিডিউল শোয়িং দ্য কস্ট টু বি রেকর্ড ফর দ্য ট্রাক। আমাদের একটা শিডিউল দেখাতে হবে যেখানে কস্ট প্রাইস কত টাকা রেকর্ড করতে হবে, অর্থাৎ একটা ছক দাগে আমাদের সামারিটা করতে হবে, এটা যে ট্রাকের কস্ট বাবদ কত টাকা আমরা দেখাবো সেটা দেখাতে হবে। 2 নম্বর প্রিপেয়ার জার্নাল এন্ট্রি টু রেকর্ড ডিপ্রিসিয়েশন অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্যালেন্ডার ইয়ার। ক্যালেন্ডার ইয়ারের আমাদের ডিপ্রিসিয়েশন কত টাকা হবে রেকর্ড করতে হবে সেটা দেখাতে হবে। 31 ডিসেম্বর 2019। যে অ্যাকাউন্টিং ইয়ার ক্যালেন্ডার ইয়ার অ্যাকাউন্টিং পিরিয়ড ডিসেম্বর 31, 2019। ইউজ দ্য ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড। আমাদের ক্যালেন্ডার ইয়ার হচ্ছে 31 ডিসেম্বর 2019 সালে আমাদের জার্নাল এন্ট্রি ডিপ্রিসিয়েশনে কত টাকা রেকর্ড করতে হবে সেটা দেখাতে বলছে। আর এখানে ইউজ করব ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড। তাহলে এক্ষেত্রে আমাদের ট্রাকের যে কস্ট প্রাইসটা কিনা ছিল কত টাকা, ট্রাকের কস্ট প্রাইসটা আমাদের কিনা ছিল এই যে 28,800 টাকা। এই 28,800 টাকা আগে লিখতে হবে। এর সঙ্গে কি কি আনুষঙ্গিক চার্জগুলো আমাদের যুক্ত হয়েছে সেই আনুষঙ্গিক চার্জগুলো আমরা যোগ করব। তাহলে আনুষঙ্গিক চার্জগুলো কি ছিল, এই যে পেইন্টিং কস্ট ছিল আমাদের, এখানে পেইন্টিং কস্ট ছিল কত, 1488 টাকা। তাহলে পেইন্টিং কস্ট 1488 টাকা পেইন্টিং কস্ট আমরা লিখবো। তারপরে আর কি ছিল, 192 টাকা মাইনর ওভারহল, মাইনর সামান্য কিছু পরিবর্তন ছিল, 192 টাকা ওভারহল কস্ট। এই ওভারহল কস্ট 192 টাকা। তারপরে আবার কি করেছিলাম, আমরা টায়ার ব্যয়, টায়ার বাবদ কিনছিলাম, নতুন টায়ার বাবদ আমরা দিছিলাম কত টাকা, এই যে 1920 টাকা। এই 1920 টাকা হচ্ছে নতুন টায়ার বাবদ ব্যয় হচ্ছে, এই নতুন টায়ার বাবদ ব্যয় 1920 টাকা। এত টাকা আমাদের খরচ হয়েছে একটা টাকার পিছনে। তার টোটাল আমাদের ব্যয়, অন্যান্য ব্যয় হয়েছে কত, এত টাকা, কত 3600 টাকা ব্যয় হয়েছে। তাহলে আমরা এই টাকার সাথে 3600 টাকা ব্যয়টা যোগ করে 32,400 টাকা। আর আমাদের এখানে বাদ যাবে কি, আমরা পুরাতন টায়ার যেটা ছিল সেই পুরাতন টায়ার আমরা দিচ্ছি 240 টাকা দাম ধরে। তাহলে সেই 240 টাকার দাম আমরা পাচ্ছি, সেহেতু আমাদের মোট টাকা থেকে এই টাকাটা রিকভারি করছি, এই টাকাটা বাদ যাবে। বাদ দিলে আমাদের টোটাল কস্ট অফ ট্রাক হচ্ছে কত, 32,160 টাকা। এই 32,160 টাকা এটা হচ্ছে আমাদের শিডিউল। এই যে 1 নাম্বার যেটা করতে বলছে যে শিডিউলের মাধ্যমে, মানে একটা ছকের মাধ্যমে আমাদের দেখাতে হবে ট্রাকের কস্ট প্রাইস বাবদ কত টাকা রেকর্ড করতে হবে, এত টাকা। এখন এখানে বলা আছে যে আমাদের ইউজ করতে হবে কোন মেথড, ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড, তাই না, ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড। ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড যদি করতে চাই সেক্ষেত্রে আমাদের রেট লাগবে, রেট নির্ণয় করতে হবে। রেটটা কত, ওই 200% ভাগে n,
200% ভাগ n, আমরা 200% কে আইসকল দ্বারা ভাগ দেব। আইসকল কত বছর ছিল? এই যে ওখানে ওকে বলা ছিল আইসকল ছিল যে ইট হ্যাড অ্যান এস্টিমেটেড ইউজফুল লাইফ 5 ইয়ার্স। এই যে 5 ইয়ার্স, 5 বছর। সেলেস ভ্যালু ছিল এত টাকা, 3360 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমরা রেটটা নির্ণয় করবো, 5 বছর দ্বারা ভাগ করে রেট নির্ণয় করবো। এবং এই রেট দ্বারা আমাদের কাজ করতে হবে। আমাদের 2015, 16, 17, 18, 19 এই 5 বছরের আমাদের অবচয় নির্ণয় করতে হবে। 5 বছর অবচয় নির্ণয় করতে গেলে কস্ট প্রাইসের উপর প্রথম ওপেনিং বুক ভ্যালু, 32,160 যেটা ওই যে ট্রাকের মূল্য নির্ণয় করলাম আমরা, সেটা এখানে লিখবো ওপেনিং বুক ভ্যালু। এই টাকাটা এখানে লিখবো। লেখার পর আমাদের রেট দ্বারা এখন ডিপ্রিসিয়েশনটা নির্ণয় করতে হবে। ডিপ্রিসিয়েশন কত হবে? এখানে এর উপর 40% করলে এত টাকা ডিপ্রিসিয়েশন, ডিপ্রিসিয়েশন এই টাকাটাই প্রথম বছরে পার হয়ে যাবে। আর ক্লোজিং বুক ভ্যালু কি? ক্লোজিং বুক ভ্যালু হচ্ছে এই ওপেনিং বুক ভ্যালু থেকে এই ডিপ্রিসিয়েশনটা পাবো, দিলে যেটা পাবো সেটা হচ্ছে ক্লোজিং বুক। আবার এই ক্লোজিং বুক ভ্যালু পরের বছরে কি হয়ে যাবে? 2016 সালে ওপেনিং বুক ভ্যালু। এটা এই পদ্ধতিতে আমরা অবচয় নির্ণয় করবো শুধুমাত্র ডাবল ডিক্লাইন ব্যালেন্স মেথড বা রিডিউসিং ব্যালেন্স মেথড, এই মেথডে আমরা এটা করব। আমরা এর উপর 40% করলে অবচয় পাবো এত। এখন এই টাকা অবচয়টা যে আগের বছরে অ্যাকুমুলেটেড ছিল তার সাথে যোগ করলে হবে এই টাকা, আর এই ওপেনিং বুক ভ্যালু থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিলে হবে ক্লোজিং বুক ভ্যালু। এভাবে জাস্ট আমরা এটা টানতে থাকবো। এই যেটা আবার পরের বছরে আসবে এর উপরে চার্জ করবো 40% করলে এত টাকা হবে, এটা এর সাথে যোগ করে এত টাকা হবে। আবার এই ডিপ্রিসিয়েশন ওপেনিং বুক ভ্যালু থেকে আমরা যদি বাদ দেই তাহলে এত টাকা আমরা ক্লোজিং বুক ভ্যালু পাবো। এই ক্লোজিং বুক ভ্যালু পরের সালে ওপেনিং বুক ভ্যালু, এর উপর ডিপ্রিসিয়েশন চার্জ করলে এত টাকা, এত সাথে এটা যদি যোগ করে এক মাসের আগের বছরের সাথে যোগ করলে এত টাকা। এবং এই ক্লোজিং বুক ভ্যালুটা আমরা এই ডিপ্রিসিয়েশন ওপেনিং বুক ভ্যালু থেকে ডিপ্রিসিয়েশন বাদ দেবো, বাদ দিলে আমরা ক্লোজিং বুক ভ্যালু পাবো। এই ক্লোজিং বুক ভ্যালু পরের বছরের ওপেনিং বুক ভ্যালু। এটা হচ্ছে লাস্ট ইয়ার। এই ইয়ারে এসে আমাদের ব্যালেন্সিং ফিগারে করতে হবে, রেট বসাইলে হবে না। কি করবো তখন? বুক ভ্যালু থেকে সেলস ভ্যালু মাইনাস করবো। সেলের ভ্যালু থাকবে কত? আমাদের ক্লোজিং বুক ভ্যালু আমাদের 5 বছর শেষে কত টাকায় মেশিন বিক্রি করতে পারবো? এই যে এখানে বলা আছে 3360 টাকা। এই যে ফাইবার সেলেস ভ্যালু যেটা সেটা হচ্ছে তার আয়ুষ্কাল শেষে বুক ভ্যালু কত? 3360 টাকা। তাহলে 3360 টাকা আগে আমরা এখানে লিখে দেবো, বুক ভ্যালু এখানে লিখে দেবো 3360, 3360 টাকা রেখে দেবো। এই 3360 টাকা আমাদের ব্যালেন্সিং ফিগার করতে হবে। এটা হচ্ছে আমাদের বছরের শেষের ব্যালেন্স, এই যে ক্লোজিং ব্যালেন্সে, আর ওপেনিং এর ব্যালেন্স ছিল এত। আমরা এই দুটো মাইনাস করে এখানে আমরা এটা লিখব। এই যে বুক ভ্যালু ওপেনিং থেকে সেলস ভ্যালু বাদ বা ক্লোজিং বুক ভ্যালুটা বাদ দিলে যেটা পাবো সেটা। এটা কি কেউ আগের বছরের অ্যাকুমুলেটের সাথে যোগ করলে আমরা এত টাকা পাবো। সর্বশেষ বছরে, মেশিনের সর্বশেষ বছরে এইভাবে আমাদের ব্যালেন্সিং ফিগার করে আমরা অবচয় নির্ণয় করব। এখন কথা হচ্ছে, যদি সর্বশেষ বছরের এটা কিন্তু করতে হবে। আপনাকে যদি বলে 3 বছর অবচয় নির্ণয় করুন, যদি বলে যে 3 বছর অবচয় নির্ণয় করুন, তাহলে আমাদের এই যে 2017 সালে 17 সাল পর্যন্ত যেটা আছে এই দুটা সাল করতে হবে না, এই দুটা সাল বাদ। এখন দুটা সাল বাদ, এই দুটা সালে কিন্তু করার প্রয়োজন নেই। তাহলে 17 সাল পর্যন্ত করতে হবে। এখন আপনার মনে হতে পারে কি ব্যাপার, শেষ বছরে তো আমাদের ব্যালেন্সিং ফিগারে করতে হবে, তাহলে এই শেষ বছরে যদি আমরা বুক ভ্যালু সেলস ভ্যালু যদি লিখে তাহলে কিন্তু হবে না। আবার ওই মেশিনের আয়ুষ্কালের শেষ বছর, কিন্তু আপনাকে অঙ্ক করতে বলছে এই 3 বছর। এই 3 বছর তো মেশিনের আয়ুষ্কালের শেষ বছর না, 2017 সাল তো শেষ বছর না। অতএব এখানে কিন্তু ব্যালেন্সিং ফিগার করলে কিন্তু অঙ্ক ভুল যাবে। আচ্ছা, তার এ হচ্ছে আমাদের অবশ্যই আজকে শেষ আলোচনা আর কি। আমরা আগামী দিন এরপর আবার আলোচনা করবো ইনশাল্লাহ। এরপর না আমরা এই ডিপ্রেশন চলে গেল, এই যে ওয়ার্কশিট থেকে আলোচনা করবে, একটা ক্লাসে নেবে এখান থেকে। একটু জটিল প্রকৃতির হতে পারে, সহজ জটিল মিলে আর কি। জাস্ট বুঝিয়ে দেবো, নোট থেকে আপনারা একটু দেখলেই পারবেন। আর তারপরে আমরা এই যে এখান থেকে একটা অঙ্ক থাকবেই কিন্তু, এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট রেশিও অ্যানালাইসিস, এখান থেকে একটা অঙ্ক থাকবে। এখান থেকে আমরা 2টা ক্লাস হয়তো করবো, 2-3টা ক্লাস করবো হয়তো। হ্যাঁ, আর এই তো আর কি। তো তাহলে আজকে এখানে রাখছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।